তুরস্কের দেবলতী আলতিয়া, পারস্যের শাহ কিংবা ভারতের পাল বংশ এরকম অনেক রাজবংশের নামের সাথেই আমরা পরিচিত, যারা দীর্ঘ সময় ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চল শাসন করে গেছে। তবে আজ এমন এক রাজ পরিবারের কথা বলবো যারা টিকে আছে প্রায় 2700 বছর ধরে। হাজার হাজার বছর ধরে ক্ষমতার লড়াই টিকে থাকা এই রাজবংশ হলো ইম্পেরিয়াল হাউস অব জাপান। এটাই বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকা রাজ পরিবার। ইম্পেরিয়াল হাউস অব জাপানের 126 জন সদস্য সম্রাট হিসেবে জাপান শাসন করেছেন, যা শুরু হয়েছিল 660 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট জিনবুরের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে। বর্তমানে 126তম সম্রাট হিসেবে দায়িত্বে আছেন নারুহিতো। সাম্রাজ্যের উত্থান 712 সালে লিখিত এক পাণ্ডুলিপি থেকে জানা যায় জাপানিদের সূর্যদেবী আমাতেরাসু ওমিকামি তার পুত্র মিকোতোকে 3টি পবিত্র জিনিস দান করেন, যার মধ্যে একটি ছিল তলোয়ার, একটি আয়না এবং একটি রত্ন। এই 3টি জিনিসকে একত্রে সানগো জিঙ্গি বলা হয়। মিকোতো তার পরবর্তী বংশধর জিনবুরকে এগুলো হস্তান্তর করেন, যিনি পরের বংশের প্রথম সম্রাট হিসেবে আবির্ভূত হন। জিনবুরের কাছে এই 3টি জিনিস থাকায় সবাই তাকে সম্রাট হিসেবে মেনে নেয়। তৎকালীন জাপানিরা বিশ্বাস করত সম্রাটের সাথে তাদের দেবতার সরাসরি যোগাযোগ আছে, ফলে খুব দ্রুতই রাজকার্যের প্রসার বাড়তে লাগলো, সাথে বাড়তে লাগলো রাজ পরিবারের প্রভাব প্রতিপত্তি। তবে এই বিশাল সাম্রাজ্য সম্রাটের একার পক্ষে শাসন করা দুরূহ হয়ে পড়ে, ফলে সাম্রাজ্যকে বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে ভাগ করে দেন সম্রাট। তবে 8ম শতাব্দীর মাঝামাঝিতে তখনকার সম্রাট তেনজি পুরো সাম্রাজ্যকে আবার কেন্দ্রীয় শাসনের অধিকারে নিয়ে আসেন। চীনের টাং সাম্রাজ্য থেকে অনুপ্রাণিত হয়ে তিনিই সর্বপ্রথম অ্যাবসোলুট মোনার্কি মানে স্বেচ্ছাতন্ত্রী রাজশাসন চালু করেন। জাপানের প্রথম সংবিধান রচিত হয় প্রিন্স সোতোকুর হাত ধরে 8ম শতাব্দীতে, যেখানে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে উল্লেখ করা হয়। 794 সালে সম্রাট কামনু সাম্রাজ্যের নতুন রাজধানী স্থাপন করেন হোনগু দ্বীপের কিউটো শহরে। 1868 সাল পর্যন্ত কিউটোই ছিল জাপানের রাজধানী। এখানে চীনের সংস্কৃতির প্রভাবই বেশি বিদ্যমান ছিল। এর কিছুকাল পরেই ধীরে ধীরে অ্যাবসোলুট মোনার্কি থেকে সরে আসতে থাকে জাপান। বিভিন্ন আঞ্চলিক সেনাপতি কার্যত ক্ষমতা গ্রহণ করেন। ব্রোকাট সমাজ ব্যবস্থা পরিলক্ষিত হতে থাকে, যেখানে সম্রাটের কার্যত কোনো ক্ষমতাই থাকে না। প্রশাসনিক ক্ষমতায় নতুন নতুন পরিবারের উত্থান লক্ষ্য করা যায়। ফুজিয়ানা ও টাইরা হলো এমন দুটি পরিবার, কিন্তু তারা সম্রাটের প্রতি আনুগত্য রেখেই প্রভাব বিস্তার করে যাচ্ছিল। এই অবস্থায় অনেক উন্নতি হয়। আবারও ইম্পেরিয়াল হাউস অব জাপান অ্যাবসোলুট মোনার্কি অর্জন করে 14শ শতাব্দীতে, যখন সম্রাট গোয়াইগো ক্ষমতায় আসেন। এরপরে প্রায় 700 বছর ধরে স্বদেপে জাপানিজ পেনিনসুলা দাপিয়ে শাসন করেন ইম্পেরিয়াল হাউস অব জাপান। জাপানিদের বিখ্যাত কিছু যুদ্ধ। ইউয়ান সাম্রাজ্যের নামে মঙ্গলরা তখন চীন শাসন করছিল। মঙ্গল সম্রাট কুবলাই খান 2বার জাপান আক্রমণ করেন। 1274 সালে তাদের নৌবহর জাপানের উদ্দেশ্যে যাত্রা করে। মঙ্গলদের 6000 জাহাজ আর 40,000 সৈন্যের বিপরীতে জাপানিদের সামুরাইদের সংখ্যা ছিল মাত্র 10,000। দুই পক্ষই একে অপরের রণকৌশল সম্পর্কে অজ্ঞত ছিল। সংখ্যায় বেশি হবার কারণে মঙ্গলরা জয় পাচ্ছিল সব যুদ্ধে। তবে হঠাৎ করে একদিন হাকাতা উপসাগরে ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হলো। মঙ্গলদের এ বিষয়ে কোনো প্রস্তুতিই ছিল না। নাবিকরা হুটকারী সিদ্ধান্ত নিয়ে ঝড়ের মাঝে জাহাজ ভাসিয়ে দেয় চীনের উদ্দেশ্যে। জাহাজ ডুবিতে মারা পড়ল অনেক সেনা। এভাবে প্রথমবার রক্ষা পায় জাপানিরা। পরবর্তীতে 1280 সালের লক্ষাধিক সৈন্য নিয়ে আক্রমণ করে কুবলাই খান, কিন্তু তখনও তিনি পরাজিত হন। চীন ও জাপানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয় কোরিয়ার আধিপত্য বিস্তার নিয়ে। যুদ্ধে জাপান জয়ী হয় এবং পূর্ব এশিয়ার একক শক্তি হিসেবে আবির্ভূত হয়। রাশিয়ার সাম্রাজ্য গঠনের পর থেকেই রাজ্যের সীমানা বাড়ানোর নীতি গ্রহণ করে আসছিল, যার ফলে পূর্ব এশিয়ায় বিভিন্ন অঞ্চলে চীন ও জাপানের প্রভাব কমতে শুরু করে। কয়েক বছর আগে চীনকে হারিয়ে জাপান তখন পূর্ব এশিয়ার একক নিয়ন্ত্রক। সম্রাট মেজি দ্য গ্রেটের বদৌলতে জাপানের অর্থনীতি সামরিক শক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করে। রাশিয়ার কারণে সীমান্তে উত্তেজনা অবশেষে যুদ্ধে রূপ নেয়। জাপানের শক্তিমত্তা সম্পর্কে ধারণাই ছিল না রাশিয়ার, ফলে যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষতি হয়। ফলাফল হিসেবে পূর্ব এশিয়ায় রাশিয়া প্রভাব হারায় এবং প্রথম কোনো এশীয় দেশ হিসেবে জাপান ইউরোপের কোনো দেশকে যুদ্ধে পরাজিত করে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া, আমেরিকা, ব্রিটেনের সাথে একত্রিত হয়ে যুদ্ধ করে জাপান এবং তারা জয়ীও হয়। চীন ও জাপান যুদ্ধ 1937 থেকে 1945। চীনের রিপাবলিক ও জাপানের সাম্রাজ্যের মধ্যে এ যুদ্ধ হয়। জাপানি আগ্রাসনের কারণে এর সূচনা বলে মনে করেন অনেক ঐতিহাসিক। এর সমাপ্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে। চীনের সাথে যুদ্ধ চলাকালেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে জাপান। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করলেও এবার তাদের সাথেই যোগ দেয় অক্ষ শক্তিতে। দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ অঞ্চল জাপান অধিকার করে। অবশ্য সম্মিলিত আক্রমণের ফলে জাপান পরাজিত হতে থাকে। আর কফিনের শেষ প্রেরক হিসেবে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায়। 1945 সালের 15ই আগস্ট জাপানের আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়। ইম্পেরিয়াল হাউস অব জাপানের বর্তমান অবস্থা ও সম্পত্তি। একসময়ের অ্যাবসোলুট মোনার্কি ক্ষমতাধারী রাজপরিবার বর্তমানে পরিণত হয়েছে শুধুমাত্র রাষ্ট্রের প্রতীক হিসেবে।
যদিও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় জাপানের রাজপরিবার দেশের মানুষের কাছ থেকে বেশি সম্মান ও মর্যাদার আসনে রয়েছেন। পরিবারের কথা অনুযায়ী সম্রাটের বড় ছেলে পরবর্তী সম্রাট হিসেবে অধিষ্ঠিত হবে। 1947 সালে যুদ্ধ পরবর্তী দেশ গঠনের জন্য রাজপরিবার তাদের সম্পত্তির অনেক অংশই দান করে দেন। 1989 সালে সম্রাট হিরোহিতো মারা যাওয়ার সময় তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল 11 মিলিয়ন ইউরো। বর্তমান সম্রাট আকিহিতো প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলারের মালিক। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে প্রাসাদ সহ নানা সুবিধা। তবে সংবিধান অনুসারে রাজপরিবারের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের মালিকানাধীন, অর্থাৎ প্রয়োজনে রাষ্ট্র ব্যবহার করতে পারবে। এখানে উল্লেখ্য, রাজপরিবারের জন্য 2021 সালে সরকারের বাজেট ধরা হয় 324 মিলিয়ন ইউএন। জাপানিদের গুরুত্বপূর্ণ কয়েকজন সম্রাট। জাপানের রাজসিংহাসন এখন পর্যন্ত 126 জন সম্রাট আহরণ করেছেন, তাই এর ইতিহাস ঐতিহ্যের বিস্তৃতি ব্যাপক। প্রত্যেক সম্রাটের অবদানের কারণেই আজ হাজার হাজার বছর পরেও টিকে আছে ইম্পেরিয়াল হাউস অব জাপানের এই রাজবংশ। তবে ইতিহাসের অমূল্য এই সিংহাসনে বসে আছেন এমন কিছু সম্রাট যাদের ভূমিকা উল্লেখ না করলেই নয়। সম্রাট জিম্বুর ইম্পেরিয়াল হাউস অব জাপানের প্রতিষ্ঠাতা। উপকথা অনুযায়ী সূর্যদেবী অ্যামাতেরাসুর বংশধর বাবা হয় তাকে। তিনি সামরিক অভিযানের মাধ্যমে আশেপাশের দ্বীপা অঞ্চল অধিকার করে নেন। তিনি সাম্রাজ্যের গোড়াপত্তন করেন 11ই ফেব্রুয়ারি। জাপানের ন্যাশনাল ফাউন্ডেশন ডে হিসেবে দিনটি এখনও পালিত হয়। সম্রাট মেইজি দ্য গ্রেট নামেই বেশি পরিচিত। আজকের আধুনিক শিল্প সমৃদ্ধ জাপানের গোড়াপত্তন করেন তিনি। তিনি যখন জন্মগ্রহণ করেন জাপান ছিল সাম্যতান্ত্রিক দেশ, যেখানে শিল্পাউন্নয়নের ছিটে ফোটাও ছিল না। অর্থনীতি ছিল দুর্বল, কৃষি নির্ভর। 2.5 শতাধিক প্রদেশে ভাগ ছিল সাম্রাজ্য। তিনি সাম্রাজ্যের আমূল পরিবর্তন আনেন। রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থায় বিপ্লবের সৃষ্টি করেন, যার ফলে জাপান দ্রুতই বিশ্ব পরাশক্তিতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে জড়িত সম্রাট হিরোহিতোকে অনেকেই জানেন। 63 বছরের শাসনকালে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছেন তিনি। জাপানের 124তম সম্রাট হিসেবে দায়িত্ব নিয়েই দেশের অর্থনৈতিক দুর্দশা দূর করার প্রতিশ্রুতি নেন তিনি। একদিকে সামরিক বাহিনী লাগাম ছাড়া হয়ে যাচ্ছিল দিনকে দিন, তবে মনে মনে চাইলেও সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করেননি তিনি। উপরোক্ত নাজি বাহিনীর সাথে যোগ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক এলাকা, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপাঞ্চল দখল করে নেন জাপান। এমনকি প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌঘাটির পালাহাবারে আক্রমণ করতেও সফল হন তারা, যার ফল হলো ভয়াবহ। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলল আমেরিকা। লাখ লাখ মানুষ হতাহত হলো। আত্মসমর্পণের মধ্য দিয়ে জাপান যুদ্ধের ইতি টানল। যুদ্ধের পর যেখানে ঘৃণিত হওয়ার কথা, সেখানে জাপানের মানুষ তার পাশে দাঁড়ালো। নতুন করে দেশ গড়ে তুলতে তার আহ্বানে সাড়া দিল। জাপান বিশ্বের অন্যতম অর্থনীতি হিসেবে আবির্ভূত হলো। আর এর কৃতিত্ব বলা বাহুল্য সম্রাট হিরোহিতোর। এভাবে জাপানের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইম্পেরিয়াল হাউস অব জাপান। এক অর্থে বলা যায় ইম্পেরিয়াল হাউসের ইতিহাসই জাপান, আর জাপানের ইতিহাসই ইম্পেরিয়াল হাউস। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে কোনো রকম অজানা ইনফরমেশন জেনে উপকৃত হয়ে থাকেন, তো প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর তার পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।